নমস্কার। গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসির আসামি। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, ফাঁসির আসামি। এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি। আমি জানি যে বললেও কেউ কখনো বিশ্বাস করবে না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় যে ব্যাপারটা আদৌ ঘটেছিল কি না। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে। তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। সে অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার। ম্যান্ডেলের উত্তর বর্মার প্রধান শহর। ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয়। সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সামান্য 10টা টাকার জন্য সে নাকি তার ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম ছিল পেমং। বয়স তার খুব বেশি নয়, ওই বছর 22-23। বাপ ছিল না, 2 ভাই ঠাকুরদার কাছেই মানুষ। পেমং স্কুলে ধারে দিয়েও যেত না, কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া আর সিনেমা দেখে বেড়ানো, এইসবই ছিল তার কাজ। পেমংয়ের ছোট ভাই ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতই, অবসর সময়ে ঠাকুরদার চাষবাসেও সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে তরি তরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রিও করে দিত। এইভাবে সে কিছু পয়সা করে জমিয়েছিল। তাই একদিন পেমং তার ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি? শহরে যাব, রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে। তোকে টাকা আমি 1 মাসের মধ্যে শোধ করে দেব। ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে কয়েকবার সে টাকা ধার দিয়েছিল, কিন্তু সে টাকা ফেরত পায়নি। আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে? তার 1 পয়সা তো উপার্জনই নেই। এ নিয়ে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোক এসে দুজনকে কোনো রকমে ছাড়ালো। দুজনেই দুজনকে দেখে একবারে রাগে কটমট করে শাসাতে লাগলো, দেখে নেবো তোকে। পেমংয়ের ভাই সবকিছু ভুলে নিজের কাজে আবার মেতে গেল। কিন্তু পেমং ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমংয়ের ভাই হাটে চলেছে। মাথার ঝুড়িতে শাকসবজি, ফল পাকুড়। তা দেখে পেমং ওর পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোক চলাচল নেই। হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতেই চলে গেছে। মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এইবার তোকে কে বাঁচাবে? দিয়ে দে বলছি, যা যা টাকা করিয়াছি এক্ষুনি দে। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে ছাড়াবার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে 3 বার বসিয়ে দিয়েছিল। রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল প্রায়। ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়ে থামতে হয়েছিল পেমংকে। তাও আবার কোথায়? পুলিশের দারোগার একেবারে সামনে। একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে চেপে ফিরছিলেন। অমনি পেমংকে একেবারে হাতে নাতেই ধরে ফেললেন। এই ছিল পুলিশের কাহিনী। তারপর হাজত, হাজত থেকে কোর্ট, কোর্ট থেকে জেল, আরও কত কিছু। পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। একটাই তো নাতি, সে যখন রয়ে গেছে তখন
তাকে তো বাঁচানোই যেতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল তার পিছনে, কিন্তু কোনো লাভ হয়নি। জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল, হাইকোর্টও সেই হুকুম বহাল রাখল। পিমন যখন ম্যান্ডেলে, তখন সে বিলাতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদনও করেছিল। পিমং বারবার বলে এসেছে যে ভাইকেও মারেনি, ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু মেরেছিল অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়েই সে মেরে পালিয়ে গিয়েছিল। পিমংকেও মারত, কিন্তু দারোগা এসে পড়ায় সে নাকি পারেনি। অবশ্য পিমংয়ের এ কাহিনী সেরকম ধোপে টেকেনি। প্রমাণ হয়েছে যে ছোড়া তারই। দারোগা নিজের চোখে দেখেছে যে পিমং ভাইয়ের বুকে বার তিনেক ছোঁড়া বিঁধিয়ে দিয়েছে। দারোগার সঙ্গে পিমংয়ের কোনো শত্রুতা নেই যে দারোগা নিছক তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে। আমি যখন পিমংয়ের ছেলে যেতাম, তখনও তার এক কথা, হুজুর আমাকে বাঁচান হুজুর, আমার বিনা দোষে ফাঁসি হবে, মরতে আমার বড় ভয় হুজুর। আমার কি বা বয়স বলুন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই হুজুর। আমি তাকে কোনো আশ্বাস দিয়ে পারতাম না। আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না, তাদের আমি কখনো ছাড়বো না। আমি শয়তানের কাছে আমার রক্ত বিক্রি করে যাব, আমার আত্মা এসে তার প্রতিশোধ নেবে। পিমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। সত্যিই হয়তো পিমং দোষী নয়, বিচারেও তো অনেক সময় ভুল হয়ে থাকে। কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার তো কিচ্ছু করার নেই। বিলাত থেকে অর্ডার এলো, আবেদন মঞ্জুর হয়নি, তার মানে ফাঁসি ছাড়া আর পথ নেই। খবরটা পিমংকেও জানিয়ে দেয়া হলো। কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল পিমং। আমরা সকলে ভয় পেয়ে গেলাম। অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞান হারা হয়ে যায়, কিংবা রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। ফাঁসির আসামিদের তাই খুব সাবধানেই রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের 4 দেয়াল খড় দিয়ে নরম করে দেয়া হয়, যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে। প্রতিদিন ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে, খাওয়া দাওয়ারও খুব তদারকি করা হয়। খবর শোনার পর থেকে পিমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিনরাত বিড়বিড় করে কি যেন বলে। ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায়। অবশেষে সেই দিন এলো। জেলার সাহেব ছুটিতে, কাজের দায়িত্ব তাই আমারই ওপর। একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন ডাক্তার থাকবেন, আর তাদের সঙ্গে থাকবো আমি। ভোর 5:10 ফাঁসি। 4:30 থেকে আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো, ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করানো হলো। কোনো রকম গোলমাল নয়। পিমং চুপচাপ সব কিছু শুনল। গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময়। কিছুতেই যাবে না পিমং, পাগলের মতো চিৎকার জুড়ে দিল। মনে রেখো, তোমরা কিন্তু একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ। ভয়া তোমাদের ক্ষমা করবেন না, নির্বংশ হবে তোমরা, কুষ্ঠ রোগে মারা যাবে। এই আমি বলে দিলাম, এই আমি বলে দিলাম, এই আমি বলে দিলাম। টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো কোনো ক্রমে। ঠিক সময়ে কাজ শেষ। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠে নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকুতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল আমাদের সাথে। রাত তখন ওই 12টা হবে।
একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি। দরজায় প্রচণ্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সবসময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয়। অঘটন একটা ঘটলেই হলো। দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার। তার দুটো চোখ বিস্ফারিত। উত্তেজনায় তার প্রশস্ত বুক ওঠানামা করছে। শীতের রাত, অথচ তার সারা মুখ ঘরমাক্ত। কি হলো তোমরা? হুজুর, পেমং হুজুর। কে? পেমং হুজুর, যার ফাঁসি হয়ে গেল। আমি ধমক দিয়ে উঠলাম। কি, নেশা ভাঙ করেছ নাকি? মাঝরাত্রির আজেবাজে কথা বলছো যে? বিশ্বাস করুন হুজুর, আমি একলা নই, অন্য কয়েদিরাও দেখেছি। বেরিয়ে পড়লাম, দেখে আসা যাক কি রহস্য। গিয়ে দেখলাম পিমং সেলের আশেপাশের কয়েদিরা সব গড়াত ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু হলো। হুজুর পেমং, হুজুর পেমং, হুজুর পেমং। অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম। কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে ওটা। চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতেই কয়েদিটা পিমংয়ের সেলের দিকে তাকিয়ে চমকে উঠেছিল। কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসি কাঠ থেকে যেমনটা ঝোলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। তখন সকলের চোখের সামনে একই দৃশ্য। তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির। সেলের সামনে এগিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর সে অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে। আমিও তড়িঘড়ি গিয়ে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেল ফাঁকা, কোথাও কিচ্ছুটি নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিক ফেললাম। কড়িকাঠেও একটু আলো জ্বালিয়ে দেখবার চেষ্টা করছিলাম। কই, না তো, সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরে দাঁড়িয়ে আমি জোর ধমক দিলাম। এবার মরা মানুষ আবার ফিরে আসে নাকি? দেখ, যত সব বাজে ঝামেলা। যাও শুয়ে পড়ো। ওয়ার্ডারকে কড়া করে বকলাম। ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে কিন্তু, বলে দিলাম। সবে তন্দ্রা এসেছিল, আর এমন সময় উটকো ঝামেলায় মেজাজটা একেবারে রুক্ষ হয়ে গেল আমার। জানি না আবার কখন এ রাতে ঘুম আসবে, অথবা আসবে কিনা। দ্রুত পায়ে তাই নিজের কোয়ার্টারের দিকে ফিরে আসতে লাগছিলাম। আমি এখানে একলাই থাকি, তখনও বিয়ে করিনি। দরজা খুলে ভিতরে ঢুকেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরের বাতিটা জ্বালানোই ছিল। এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর। কোণের দিকে একটা টুলের উপর পেমং বসে রয়েছে। বিস্ফারিত দুটি চোখ। মনে হলো চোখের মনে দুটো বুঝি এক্ষুনি বের হয়ে আসবে। ওর জিভটা ঝুলছে প্রায় 1 হাত। গলায় চাপ লাল রক্তের দাগ, ঠিক ফাঁসির দড়ির মতো। আমি ভীত, এমন অপবাদ শত্রুও দিতে পারে না। কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো যে বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে। সমস্ত শরীর কাঁপছে ঠকঠক করে। আমার হাতের তালু দুটো শুকিয়ে কাঠ। একটু জল পেলে বোধহয় ভালো হতো, ঠান্ডা 1 গ্লাস জল। আমি পেমং হুজুর, বড় কষ্ট পাচ্ছি আমি, বড় যন্ত্রণা আমার, তাই আপনার কাছে এখন এলাম। খুব সাবধানে দেয়াল ধরে আস্তে আস্তে এপাশের চেয়ারের উপর বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার শক্তি আমার মধ্যে ছিল না। এ তো চোখের ভুল নয়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওটা পেমং আমার সামনে বসে রয়েছে।
মাত্র হাত চারেকের দূরত্বে। ফাঁসির পরের অবস্থাতেই তখন আমি মৃদু কণ্ঠে বলে উঠলাম, আমার কাছে কি দরকার? বুঝতে পারলাম যে কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয়। আপনার কাছে ছাড়া তো আর কোথায় যাব হুজুর? যা কিছু বলার তা তো আপনার কাছেই বলতে এসেছি। কি বলবার আছে বলো। আমি নির্দোষ হুজুর। এখন আমি করিনি। এখন আর এসব কথা বলে লাভ কি? তোমার যা হবার তা তো হয়ে গেছে। আছে হুজুর, পরকাল আছে, সেখানে তো এতে আমি শান্তি পাচ্ছি না। কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করে রইলাম। পেমঙি বলতে লাগলো, সেদিন ভাইকে খুন করতে আমি চাইনি হুজুর। পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু মারতে আমি চাইনি। ঝাঁপিয়ে পড়েছিলাম ওর ওপর। দুজনে রাস্তার উপর যখন গড়াগড়ি খাচ্ছি, তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি উপরের দিকেই ছিলাম। আমার কোমর থেকে ছোঁড়াটা বের করে আমার ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল সে। আমাকেও হয়তো মারতো, কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল। আমি যদি পয়সার জন্যই খুন করব হুজুর, তাহলে কি পুলিশ আমার থেকে কোনো পয়সা উদ্ধার করতে পেরেছিল? কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের ওপর। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম। পেমঙের বীভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। করলেন তো হুজুর, তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ আমাকে বিশ্বাস করেনি হুজুর। আপনার ওই ওপরওয়ালা জেলারও নয়, তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স হুজুর। এর মধ্যেই দেখুন সব শেষ হয়ে গেল। কতক্ষণে কাহিনী চলবে তা আমি জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা শব্দ বাজল। বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে। এবারে পেমং দাঁড়িয়ে উঠল। আমি চলে যাচ্ছি হুজুর, আমি চলে যাচ্ছি। এই পেমং কথার খেয়ালাপ করে না। তবে যারা আমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না। আমি তাদের কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না। বুকটা দুপ দুপ করছে আমার। তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকে দায়ী করেছে? ও কি এবার আমার উপর প্রতিশোধ নেবে? বেশ বুঝতে পারলাম। ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গিয়েছে। রুমাল বের করে যে ঘাম মুছবো সে শক্তিও আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া। ঠিক বাইরে বরফ পড়লে যেমন হয়, তেমন অবস্থাতেই আমার শরীরটা কেঁপে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়া, আর সেই ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং আর নেই। চেয়ারটা খালি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু আর ঘুম হইল না। এপাশ ওপাশ করে রাত কাটিয়ে দিলাম। চোখ বন্ধ করলেই পেমঙের ওই বীভৎস রক্তাক্ত মূর্তি আমার চোখের সামনে ভেসে ওঠে। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম, না না না, এ সবই মিথ্যা। নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে। পেমঙের দেহ তো গত কালই কবর দেয়া হয়েছে, সে ফিরে আসবেই বা কি করে? কয়েদিদের ভীতি যে আমার মধ্যেও সঞ্চারিত হয়েছিল তা আমি এখন বেশ টের পাচ্ছি। যাক, কোনো রকমে ভীতি অতিবাহিত করে
আমি বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল সকালে। খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বুলিয়ে চমকে উঠলাম। জেলা জজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কণ্ঠনালী ছিন্ন এবং আশ্চর্যের বিষয়, বাড়িতে কোনো জিনিসপত্র চুরি যায় নাই। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করিতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে। মিস্টার বেকারের এজলাসে পেমংয়ের বিচার হয়েছিল। গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল। তখন আমার কাছে ব্যাপারটা কেমন যেন গোলমাল হয়ে গেল। তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে? তা কি করে সম্ভব? খবরের কাগজ হাতে করেই আমি বাইরের ঘরে এলাম। না, সব স্বাভাবিক। পেমং যে এসেছিল তার কোনো চিহ্ন কোথাও নেই। হ্যাঁ, কোণের ওই টুলেই তো বসেছিল। তখনই মেঝের দিকে চোখ পড়তেই আমি আঁতকে উঠলাম। রাতের রক্তের কয়েক ফোঁটা এখনো কালো হয়ে জমে আছে। পেমংয়ের জিভ থেকে ওই রক্তটা ঝরেছিল। ফাঁসির পর যেমন রক্ত বের হয়, ঠিক সেরকম। শেষ হলো আমাদের আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসির আসামি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। অবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।